আমরা আজ এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছি। দ্রুত পাল্টে যাচ্ছে আমাদের পৃথিবী। পরপর 2 বছরের গরম আমাদের বুঝিয়ে দিয়েছে পৃথিবীটা একটা উত্তপ্ত তাওয়ায় পরিণত হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন গত 2023 সাল ছিল গত 2000 বছরের মধ্যে উষ্ণতম। বছরের যে মে মাস গেল, সে মে মাস ছিল গত 36 বছরের মধ্যে উষ্ণতম। আমাদের লাস্ট যে এপ্রিল মাস গেল, সেই এপ্রিল মাসের টানা 26 দিন তাপপ্রবাহ চলেছে। ফলে এইভাবে পৃথিবীর জলবায়ুর একটা বড়সড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই জলবায়ুর পরিবর্তনের ফলে 54 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 2500 মানুষ অসুস্থ হয়েছে ইতিমধ্যে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও তাপপ্রবাহ কিন্তু চলছে। আবহাওয়া দপ্তর বলছেন যে এই মুহূর্তে হিট ওয়েভ থেকে বাঁচার কোনো উপায় নেই। ফলে আজকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের পৃথিবীর জলবায়ুর একটা বড়সড় পরিবর্তন হয়েছে এবং পৃথিবীটা হঠাৎ করে পাল্টে যাচ্ছে। পৃথিবীর জলবায়ু হঠাৎ করে পাল্টে গেল কেন এবং এর থেকে নিস্তারের উপায় কি? আমরা আজকে গরমে বাঁচতে না পেরে আমরা যেন তেন প্রকারেণ এসি কিনছি, ধার করে হোক, ইএমআই দিয়ে হোক, কিন্তু এই অতিরিক্ত এসির ব্যবহার হিতে বিপরীত হচ্ছে না তো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছে গেছিলাম বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী মহাশয়ের কাছে। দেখুন তিনি এই নিয়ে কী বলছেন। হঠাৎ এরকম জলবায়ুর এই রাতারাতি এরকম পরিবর্তন বা বছর দুয়েক ধরে এরকম পরিবর্তনের কারণ কি? দেখুন, প্রথমেই বলবো যে এটা হঠাৎ পরিবর্তন নয়, এটা একটা বছরের পর বছর ধরে কিন্তু এই পরিবর্তন হয়েছে এবং সেটা হয়তো প্রথম দিকে খুবই কম পরিবর্তনটা ছিল এবং সেটা আমাদের খুব চোখেতে ধরা পড়েনি। আজকে যদি আমরা দেখি যে এই হিটওয়েভটা, এটা শুধু কিন্তু আজকে ভারত তথা পশ্চিমবঙ্গের বিষয় নয়, এটা সারা পৃথিবী জুড়ে কিন্তু আজকে এই তাপপ্রবাহে প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমরা যদি দেখি যে এপ্রিল মাসে যে তাপপ্রবাহটা শুরু হয়েছিল, সেটা কিন্তু আজকে 2023-এ আমাদের যে এল নিনোর এফেক্টস, এই এল নিনোটা কিন্তু আজকে ভারতে সৃষ্ট নয়। এটা হচ্ছে আমাদের যে একেবারে কিন্তু দক্ষিণ যে মহাসাগরীয় যে প্যাসিফিক ওশানস আছে, তার উপরিতলের যে সমুদ্রের উপরিতলের যে তাপমাত্রাটা বাড়ছে এবং তার প্রভাবটা গিয়ে পড়ছে কিন্তু সারা পৃথিবীর একেবারে এই জলবায়ুতে। এবং সেখানে কোথাও হতে পারে প্রচুর তাপমাত্রা বেড়ে গেছে, যেখানে আমরা এক্সপেক্ট করছি না, যেখানে প্রায় 30-35 থাকে, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় 50 ছুঁই। এবং তারপর সেটা থাকছে যে লা নিনা, মানে এই এল নিনোর পর কিন্তু যে ঠিক আমাদের যে এই অতিবৃষ্টি যে আপনি বললেন, সেটা কিন্তু আমাদের এই লা নিনার একটা এফেক্ট থাকে। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের এটা কেন হচ্ছে বা কেন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা পরিবর্তন হঠাৎ করে। এখানে কিন্তু ভূ উষ্ণায়ন একটা ভীষণ কমন ওয়ার্ড, আমরা প্রত্যেকেই সব কিছুতে ব্যবহার করি, কিন্তু আমরা সেই পরিমাণ সতর্কতাটা নিতে পেরেছি বলে মনে করতে পারছি না। কারণ আজকে যে মনুষ্য সৃষ্ট প্রচুর কারণ থেকে যাচ্ছে, যেখানে আমরা বৃক্ষচ্ছেদন করছি, আজকে আমরা অরণ্য ছেদন করে আমরা বিভিন্ন পাহাড়গুলোতে, পাহাড়ের এমন অনেক জায়গা আছে, ভ্যালি আছে, যেটা শুধু প্রকৃতির কোলেতেই মনোরম শোভাবৃদ্ধি করে, কিন্তু সেখানে মানুষ পৌঁছে যাচ্ছে। সেখানে এটা আমরা কতটা ভাবনা চিন্তা করছি বা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়, সেটা কতটা আমরা করছি, সেটা যদি না করি তাহলে তো তার একটা রিভার্স আমাদের কাছে তো ফিরে আসবেই। আজকে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। আমরা যদি জলবায়ুর ডেটা ঘাঁটি, তাহলে দেখতে পাবো কিছু অস্বাভাবিক পরিবর্তন জলবায়ুতে আসে, কিন্তু সেটা কদিন পর আবার চলেও যায়, সেটা পার্মানেন্ট হয় না। কিন্তু এখন যে জলবায়ুতে যে পার্মানেন্ট পরিবর্তন দেখা যাচ্ছে, এটা কি স্থায়ী পরিবর্তন, না এর কোনো এটা আবার আগের জায়গায় ফিরে যেতে পারে? আপনি কি মনে করেন? দেখুন, আমি এখানে প্রথমেই যেটা একটা জিনিস বলবো যে এই পরিবর্তনের পেছনে যেহেতু মনুষ্য সৃষ্টি কিছু কারণ আছে, সেখানে কিছুটা তো পার্মানেন্ট বটেই। তবে একটা কোট আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে, যেটা গান্ধীজির ভাষায় যেটা আমাদের বলা যায় যে আমাদের আর্থ কিন্তু প্রোভাইড করেছে এনাফ টু স্যাটিসফাই আওয়ার নিড, নট ফর এভরিওয়ান গ্রিড।
এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে সারা পৃথিবী কিন্তু আজকে আমরা যে ক্ষমতার লোভে আমাদের মানে প্রকৃতিকে যেভাবে আমরা ধ্বংস করছি, যে আরও পাওয়ার যে সন্ধান করছি, সেই সন্ধানটা নিশ্চয়ই সেটা খুবই ভালো, কিন্তু সেটা আমাদের ব্যালেন্স কতটা রাখছে, ভারসাম্য, প্রকৃতির সাথে ভারসাম্য রক্ষা করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আজকে এই ভারসাম্য না রক্ষা করতে পেরে আমরা যখন দেখেছি যে বিভিন্ন ধরনের ট্যুরিজম হোক বা বিভিন্ন কাজে আজকে যদি যে কোনো সমুদ্র উপত্যকাগুলো কীভাবে দূষিত হয়েছে, আজকে সমুদ্রের জলেতে যে পরিমাণ প্লাস্টিক তৈরি হচ্ছে, প্লাস্টিকের যে মানে একদম টন টন প্লাস্টিক, সেটাতে আমার সমুদ্রের যে সমস্ত প্রাণীগুলো আছে, সামুদ্রিক প্রাণীগুলো, তারা প্রায় এক্সটিংশনসের দিকে। আজকে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলছি উন্নয়ন, মানে টেকসই উন্নয়ন, সেখানে কিন্তু আমাদের বেশ কিছু মানে পরিবর্তন দরকার। বেশ কিছু সেক্টরে কিন্তু আজকে আমরা খুবই ল্যাক করছি। তার মধ্যে কিন্তু আমাদের এই ন্যাচারাল রিসোর্স এক্সপ্লয়টেশনস, এই ন্যাচারাল রিসোর্সের ওপর ওভার এক্সপ্লয়টেশনস, এই ওভার এক্সপ্লয়টেশনসটা কিন্তু আজকে শুধু ভারতবর্ষ নয়, এটা সারা পৃথিবী জুড়ে কিন্তু এটার একটা মানে ক্ষমতার একটা আগ্রাসন চলছে। এবং সেইখানেতে দাঁড়িয়ে আজকে আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় সামুদ্রিক যে সমস্ত বিভিন্ন ছোট ছোট মাছ আজকে কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং যেটা আমরা জানি যে মাস এক্সটিংশনস, সেই দিক দিয়ে বিচার করলে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই স্পিসিসগুলোকে আমাদের কোনো জাম্পলাজমে আমরা ধরে রাখতে পারিনি, এবং তার মানে সেই সামুদ্রিক এলাকাগুলোতে ভারসাম্য কিন্তু নষ্ট হয়েছে। সেটা কারণ আমরা জানি খাদ্য খাদকের সম্পর্ক, এই খাদ্য খাদকের সম্পর্ক আজকে উপকূলীয় অঞ্চলগুলোতে যদি নষ্ট হয়, তার প্রভাব কিন্তু এসে পড়বে সমস্ত নগরগুলোতে। আজকে নগরায়ন হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে এই সিটিগুলো, আজকে কিছুদিন আগেই আপনি দেখেছেন যে রিমেলের প্রভাবের কথা আমরা বহুবার বলেছি, এবং সেখানেতে এই যে সাইক্লোনগুলো, আজকে ইয়াসের প্রভাব, আমফানের প্রভাব নিয়ে বহুবার কথা হয়েছে। এবার যদি সেই আমফানের প্রভাবটা আজকে উপকূলীয় অঞ্চলগুলো আটকাতে না পারে, সেখানে ম্যানগ্রোভস যদি না থাকে, তাহলে একবার ভেবে দেখুন যে আজকে এই সিটিগুলোর কি অবস্থা হবে। কারণ আমরা জানি যে ভূ-উষ্ণায়নের কারণে কিন্তু সমুদ্র তলগুলোর যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সুতরাং আজকে আমরা যদি ভাবি যে এই পরিবেশের যে পরিবর্তনগুলো, এগুলো স্থায়ী পরিবর্তন, অবশ্যই সেগুলো স্থায়ী। কারণ যে উপকূলটা আমার হারিয়ে যাচ্ছে, বা যে মানে আইল্যান্ডটা আমার কাছে হারিয়ে যাচ্ছে, মনুষ্য পদক্ষেপ মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে মানুষের সাথে তার কোনো কানেকশনস থাকছে না, সেইটা কিন্তু আমার কাছে স্থায়ী পরিবর্তন। আচ্ছা, এবার দেখুন, আমরা প্রচণ্ড গরমে আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে যারা আমি দেখেছি নিম্ন মধ্যবিত্ত, সবাই আজকাল ধার করে হোক যে করে হোক ইএমআইয়ের মধ্যে এসি কিনে নিচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, এসি মোটেই পরিবেশ বান্ধব না। এসি যত চলছে তত বাইরের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় কথা, তার একটা হ্যাজার্ডও আছে, ইলেকট্রিসিটির প্রচুর কনজামশন, ইলেকট্রিক সংকট দেখা দিচ্ছে। তারপরে বেশি সময় এসি থাকা শরীরের পক্ষে ক্ষতিকারক। তাহলে এটা আমরা এই যে আমাদের অজান্তে এর দ্বারা কি আমাদের নিজেদের কবর খুঁড়ছি না? এটা থেকে বাঁচারই বা উপায় কী, মানে এটা কী প্রবলেম সৃষ্টি করছে? দেখুন, এটা তো মানে এটা আমাদের এখন অভ্যেসে পরিণত হয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো আমাদের এই টেম্পারেচারটাকে একেবারে ফেস করার জন্য আমরা এয়ার কন্ডিশন ডিপেন্ডেন্ট হয়ে গেছি। কারণ আমাদের পৃথিবী থেকে বড় গাছ, আমাদের পরিবেশ থেকে বড় গাছ হারিয়ে যাচ্ছে। আপনি মানে যারা আর কি পরিবেশ সচেতন, একটু ক্লাইমেট কনসাস মানুষ, তারা কিন্তু এই পরিবেশের এই পরিবর্তনটা খুব ভালো লক্ষ্য করতে পারে। ধরুন আপনি কোনো একটা খুব গাছ আছে এরকম কোনো জায়গা দিয়ে একটু হেঁটে যাবেন, দেখবেন খুব একটা শীতল একটা হাওয়া আপনি নিজেই অনুভব করতে পারবেন। সুতরাং এসির প্রয়োজনীয়তাটা কিন্তু আমরা দিন দিন আমরাই বাড়িয়েছি, কারণ আমরা বড় গাছ কেটে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করেছি, সেখানে আমরা গ্রিনারিজকে হারিয়েছি। সুতরাং এটা তো আমাদেরই সৃষ্টি।
এবার যদি আসি যে আমাদের এই এসির আমাদের মানে অল্টারনেটিভসটা কি, অবশ্যই আজকে কিন্তু বিজ্ঞান উন্নতি সাধন করেছে। আমাদের যে মেটেরিয়াল যেভাবে বাড়ি তৈরি হচ্ছে সেখানে কিন্তু লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট বলে একটা স্টাডি কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের, যেদিক দিয়ে আমরা ভাবতে পারি যে কীভাবে বাড়িটাকে তৈরি করলে বা স্ট্রাকচারটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলে আমাদের কম শোষণ করবে, যেখানে তাপমাত্রাটা বাড়ির বাড়বে না। সুতরাং আমরা যদি সেই অল্টারনেটিভ মানে টেকনোলজির দিকে যাই যেখানে কিন্তু সেটা সাস্টেনেবল, সেখানে আমাদের কিন্তু যে এত পরিমাণ যে আমরা ইলেকট্রিসিটি মানে ইউনিট আমরা কনজিউম করছি, সেটার থেকে আমার যে ডে লাইট থাকবে, ডে লাইটটাকে আমি বেশি পরিমাণেতে ব্যবহার করতে পারবো। এবং যত ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করছি সেটার দিক দিয়ে কিন্তু আমাদের যেটা আমরা তো পুরোটাই থার্মাল পাওয়ারের ওপর আমাদের ভীষণভাবে ডিপেন্ড করতে হয়। আমরা এখনও পর্যন্ত কিন্তু অল্টারনেটিভ ইলেকট্রিক সোর্সে তেমনভাবে এসে উঠতে পারিনি, বাট সেটা আমাদের কিন্তু ভীষণভাবে দরকার। যে সোলার এনার্জি, যতটা পরিমাণ আমাদের সোলারে যতটা আসা যায় ততটা কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আসতে পারবো। সেটা কিন্তু আমাদেরকে আরও বেশি করে চিন্তা করতে হবে। এবং আমাদের এই যে আমি বললাম যে বাড়ির মেটেরিয়ালসগুলোকে এবং বাড়িগুলোর বিভিন্ন জায়গায় ওয়ালগুলোতে আমরা কিন্তু ভার্টিক্যাল গার্ডেনিং করা, আজকে আমরা জানি যে আজকে হাইড্রোপনিক্স মানে যেখানে কম জলেতে গাছ করা, এটা কিন্তু একটা পদ্ধতি আমরা দেখেছি যে করা যেতে পারে। সুতরাং সেগুলোকে ম্যান্ডেটরি করা, রুফটপ গার্ডেন করা, যেখানেতে আমরা দেখছি যে ওপেন স্পেস যেখানে আছে সেই আজকে হতে পারে কোনো আপনি দেখবেন যে পার্কিং লটগুলোতে আমরা যদি ওপেন স্পেসটাকে আমরা যদি একদম ফ্লোর গার্ডেন করে দেওয়া, মানে যে ফ্লোরটা আছে তার ওপরটাতে যেখানে গাড়ি থাকছে পার্কিংয়ের ওপরটাতে আমরা যদি একদম ফুল ফ্লোর গার্ডেন মানে ভার্টিক্যাল ওয়াল গার্ডেন করি, তাতেও কিন্তু আমার এই যে যত আমি কনক্রিটেতে মুড়ে রাখছি তত কিন্তু আমার এই শোষণটা করছে, যেটা মানে বিকরিত করতে পারছে না টেম্পারেচারটাকে, তার পুরোটাই ট্র্যাপড হয়ে যাচ্ছে। সুতরাং সেইটা আমাদেরকে আরও কমাবার দিকে চেষ্টা করতে হবে। আমাদের অনেক ওয়াটার বডিজ আছে, আমরা ফ্লোটিং সোলার প্যানেলস লাগাতে পারি, যেখানে কিন্তু আমাদের অল্টারনেটিভ এনার্জিটাও আমাদের সাশ্রয় মানে আমরা অনেক পাবো এবং আমাদের বিদ্যুতের সাশ্রয় হবে। তাহলে আজকের দিনে এই যে পরিবেশের ধ্বংস যারা করছে, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাবান, তাদের ভূমিকা বেশি না যারা সাধারণ অডিয়েন্সের মধ্যে যাদের সংখ্যায় বেশি? তো এই নিয়ে আপনার মত? সব থেকে বড় কথা, আমরা যখন পরিবেশ নিয়ে ভাবি, পরিবেশ তো অবশ্যই পরিবেশের উন্নয়ন পরিপন্থী নয়, তো অবশ্যই উন্নয়নের সাথে সাথে পরিবেশকে ভারসাম্য রক্ষা করা, এটাই হচ্ছে আমাদের যারা পলিসি মেকার্স বলবো বা আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রী প্রত্যেকের কাছ থেকেই আমাদের সাধারণ মানুষের এটাই কিন্তু একটা ডিমান্ড থাকে। এবং সবথেকে যে বিষয়টা জরুরি যে পরিবেশের সাথে সাথে কিন্তু অর্থনৈতিক এবং আমাদের সোসাইটাল আমাদের যেটা মানে লক্ষ্য করার মতো বিষয় যে আমাদের সোসাইটি কতটা সেখানেতে ভালো থাকছে বা সেখানে তাদের কতটা ভালো হচ্ছে, কারণ আলটিমেটলি জনস্বাস্থ্য কিন্তু এর সাথে জড়িত থাকে। সুতরাং আজকে আপনি যেটা খুব ক্রুশিয়াল পয়েন্ট যেটা বললেন যে এখানেতে আমরা জানি যে যদি কোনো জায়গায় খুব বেশি মানে কোনো গরিব মানুষ বা না খেতে খাওয়া মানুষের দ্বারা যে পরিমাণ আজকে পরিবেশ দূষণ হয়, সেখান থেকে কম্পারেটিভলি আজকে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষ যারা অনেক বেশি প্রভাবশালী তাদের কাছ থেকে পরিবেশ দূষণের যে কম্প্যারিজনসটা সেটা কতটা আসছে। আমরা যেটা শিক্ষিত সমাজের কাছ থেকে সবথেকে বেশি ডিমান্ড থাকে যে তারা যেন গাছকে বাঁচিয়ে মানে পরিবেশের কোনো ক্ষতি করে তারপর সেখানেতে উন্নয়ন করা বা সেখানেতে কোনো রকম ব্রিজ তৈরি করা, মেট্রো তৈরি করা বা সেই গাছ কেটে সেখান থেকে সমস্ত রাস্তার উন্নয়ন করা, সেটার কিন্তু পরিবেশ পরিপন্থী। আমি অনেক জায়গায় দেখেছি, কাজের সূত্রে আমি বাইরে ইউনেস্কোর কাজেতে ছিলাম ব্রাজিলের ওখানে,
দেখেছি প্রচুর মানুষে কিন্তু আজকে আমাজনকে ধ্বংস করে দিয়েছে। আমাজন নেই প্রায়, এবং এর প্রভাব হয়তো আমরা এখন বুঝতে পারছি না, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না, কিন্তু অত বড় একটা রেন ফরেস্ট যেখানে কনস্ট্রাকশন হতে চলেছে, যেটার ওপর পলিটিক্স চলছে, সেটা কিন্তু আজকে পৃথিবীর জলবায়ুতে পরিবর্তন আনবেই। এখানে যখন পরিবেশের কোনো বিপর্যয় আসবে, সেখানে ধনী, দরিদ্র, প্রভাবশালী বা যে কোনো সাধারণ খেটে খাওয়া মানুষ একইভাবেই ভেসে যাবে। না, সে ঠিক, কিন্তু আমার আরেকটা জিনিস এখানে এসে যাচ্ছে আপনার কথা অনুসারেই, সেটা হচ্ছে ধরুন এই যে এখন যারা প্রভাবশালী তারা তো আপনার কথা, ধরুন বিজ্ঞানীরা তো অনেক কিছুই বলছে, সরকারকে পরামর্শ দিচ্ছে, পরিবেশ বিজ্ঞানীরা সমস্ত ধরনের যে সেক্টরের বিভিন্ন, তো সরকার তো শুনছে না সেটা। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে সরকার যারা প্রভাবশালী, যাদের হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাদেরকে শোনাতে গেলে একটা মুভমেন্টের প্রয়োজন আছে। আপনি কি সেটা মনে করেন যে সত্যি সত্যি এনভায়রনমেন্ট নিয়ে একটা মুভমেন্টের প্রয়োজন আছে? ভীষণ দরকার। আমি তো ভীষণভাবে মনে করি যে এনভায়রনমেন্টের একটা আলাদা ভয়েস দরকার। আজ এনভায়রনমেন্টের যে একটা আতঙ্ক বা যে ধরনের হুঁশিয়ারি বিজ্ঞানীরা দিচ্ছে, বিশেষজ্ঞরা দিচ্ছে, এবং যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিট ওয়েভ এবং গ্লোবাল ওয়ার্মিং সব কিছু, আমরা একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। এই যে সাধারণ মানুষ যারা সবাই ইফেক্টেড হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? অবশ্যই পরিবেশ বান্ধবভাবে চলুন, সচেতনভাবে চলুন, আর পাশের মানুষটি যদি কোনো পথ চলতি কোনো ভুল করে ফেলে, পরিবেশগত কোনো ভুল আপনার চোখে পড়ে, তাকেও একটু সতর্ক করুন। কারণ আপনি যখন দেখবেন যে পাশের মানুষটি হয়তো একটা জঞ্জালের কোনো ডাস্টবিন রাখা আছে, ফেলতে গিয়ে সেটা পড়লো তার পাশে, আপনি তাকে অ্যাওয়্যার করে দিন বা সচেতন করুন যে ওটাকে প্রপারলি আপনি ফেলুন। না হলে কিন্তু আমাদেরই এই বাইরের পরিবেশটা ছড়িয়ে ছিটিয়ে থাকছে, এটা কিন্তু দেখতে নোংরা লাগছে। এটা খুব একটা কিন্তু টাফ কাজ নয়। সুতরাং আমরা যদি সবাইকে সাহায্য করে একটু চলতে পারি, একটু পরিবেশ সচেতনভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে এবং সবচেয়ে বড় কথা আমরাও ভালো থাকবো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।